আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হালকেনস্টাইন স্কুল সেগমেন্টের আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব ক্লাস 7 বাংলা প্রথম পত্রের আনন্দ পাঠ অংশের একটি গল্প, যেটার নাম হচ্ছে দীক্ষা। লিখেছেন মোহাম্মদ নাসির আলী, যেটা 4 নম্বর গদ্য বইয়ের। আমি তোমাদের সাথে আছি রাফিয়া সানজিদা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো দীক্ষা যিনি লিখেছেন মোহাম্মদ নাসির উদ্দিন। সবার আগে আমরা ওনার নামের বানানটা দেখব, যে মোহাম্মদ নাসির আলী। বানানটা ভালো মতো খেয়াল করব, কারণ নামের বানান, লেখকের নামের বানান এবং গল্পের নামের বানান অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন এমসিকিউ আসবে তখন হচ্ছে অনেক সময় নামের বানান জানতে চাওয়া হয় বা অপশনে থাকে, তখন হচ্ছে একটু এদিক ওদিক হলেই কিন্তু 1 মার্ক চলে যেতে পারে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা আমাদের ক্লাসের আউটলাইনটা দেখে নিই। প্রথমে আমরা দেখব পাঠ পরিচিতি ও মূল ভাব, এরপর লেখক পরিচিতি, তারপর আমরা দেখব শব্দার্থ টিকা এবং তারপর আমরা মূল পাঠে চলে যাব। প্রথমে আমরা পাঠ পরিচিতি এবং মূল ভাবটা দেখে নিই। প্রথমে আমরা জেনে নেই যে আমাদের দীক্ষা নামের যে গল্পটা রয়েছে, এটার আসলে মূল ভাব কী বা গল্পের যে সারাংশ সেটা আসলে কি বুঝিয়েছে। স্কুলের 4th ক্লাসের ছাত্র লেবু, অর্থাৎ গল্পটা একটা ছেলেকে নিয়ে লেখা হয়েছে যে হচ্ছে স্কুলের 4th ক্লাসে পড়ে। 4th ক্লাস বলতে কিন্তু তখনকার ক্লাস 7 বুঝায়, অর্থাৎ ক্লাস 7কে তখন বলা হতো 4th ক্লাস। তো 4th ক্লাসের এক ছাত্র যার নাম ছিল লেবু, নামটা অনেক বেশি ইন্টারেস্টিং। লেবু নামের মানে আগেকার যে গ্রামের ছেলেমেয়েরা ছিল তাদের কিন্তু নাম এরকমই ছিল, এই ধরনেরই ছিল, ডাক নাম বিভিন্ন রকমের ছিল। তো এই ছেলেটার নাম ছিল লেবু। শিক্ষক ও বন্ধুদের কাছে সে দুষ্টের শিরোমণি নামে পরিচিত। নানা ধরনের উৎপাত ও দুষ্টুমির কারণে সবাই তার নাগালের বাইরে থাকার চেষ্টা করত। একবার চণ্ডীতলার এক পাঠশালার দেয়ালে আপত্তিকর ছড়া লেখার অভিযোগ পেয়ে হেডমাস্টার সব ছাত্রকে ডেকে জানতে চাইলেন কে এই কাজ করেছে। লেবু দাঁড়িয়ে সেই অন্যায় কাজের দায় স্বীকার করল। তার এই সৎ সাহস দেখে হেডমাস্টার খুশি হলেন, সেই সঙ্গে জানিয়ে দিলেন সে যেন আর একা একা স্কুলে না আসে। ক্লাস 7-এ পড়া একটা ছেলে, সে অনেক বেশি দুষ্টু এবং সে দুষ্টুমি করতে করতে এক পর্যায়ে কী করে দেয়ালে হচ্ছে একটা আপত্তিকর একটা ছড়া লিখে, যেটার কারণে তাকে পরে জিজ্ঞাসাবাদ করা হয়, কৈফিয়ত দিতে হয় এবং সে তার দায় স্বীকার করে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ক্লাস 7-এ পড়া একটা ছেলে, সে দুষ্টুমি করবেই স্বাভাবিক, এবং সে যে তার অন্যায়টা বা ভুলটা স্বীকার করে নিয়েছে, এটার কিন্তু সৎ সাহস খুব কম মানুষের মধ্যেই থাকে। বিশেষ করে ক্লাস 7-এর একটা ছাত্রের মধ্যে কিন্তু অনেক কম থাকার কথা, মানে সবার মধ্যে থাকে না। তার এই সৎ সাহস দেখে হেডমাস্টার খুশি হলেন, সেই সঙ্গে জানিয়ে দিলেন সে যেন আর একা একা স্কুলে না আসে। অর্থাৎ তার যে দুরন্তপনা, এটাকে কমানোর জন্য বা তার যে সৎ মনোভাব রয়েছে এটা যাতে নষ্ট না হয়, এটা খেয়াল রাখার জন্য তাকে একা স্কুলে না আসতে বারণ করেন এবং মৌলভী সাহেবের সঙ্গে প্রতিদিন স্কুলে আসার নির্দেশ দিলেন। লেবু পড়ল বিপদে। মৌলভী সাহেবের সঙ্গে আসার পথে সে কারোর সঙ্গে দুষ্টুমি করার সুযোগ পেত না। তবে একদিন ঘটল অঘটন। কুমোরপাড়ার পাশ দিয়ে যাওয়ার সময় লেবুর চোখে পড়ল এক কাঠবিড়ালি। কাঠবিড়ালিটি শিকার করতে গেলে ভেঙে পড়ল 15-20টি হাঁড়ি। এই অবস্থা দেখে লেবু দৌড়ে পালালো, কিন্তু কুমোরপাড়া থেকে এক লোক এসে ধরল মৌলভী সাহেবকে। হাঁড়ির দাম হিসেবে বেচারা মৌলভী সাহেব বাঁধা রাখলেন নিজের ছাতাটা। দূর থেকে দৃশ্য দেখে লেবুর অনুতাপ হলো। পরদিন সে মৌলভী সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইল। মৌলভী সাহেব তাকে বুকে জড়িয়ে নিলেন। শিক্ষকের এই মহানুভবতা লেবুকে বদলে দিল। নিছক আনন্দ যেমন মানুষকে বিপদে ফেলে, ক্ষমা এবং আন্তরিকতা তেমন মানুষকে সুপথে আনতে পারে। অর্থাৎ আমাদের যে গল্পটা এখানে দেওয়া হয়েছে দীক্ষা নামের সাথে, এই গল্পের যে নামকরণ, এই নামকরণের সার্থকতা মূলত এই যে শেষে যে একটা বাক্য দেওয়া হয়েছে, এই বাক্যের মধ্যেই নিহিত, যেখানে বলা হয়েছে নিছক আনন্দ যেমন মানুষকে বিপদে ফেলতে পারে, ক্ষমা এবং আন্তরিকতা তেমনই মানুষকে সুপথে নিয়ে আসতে পারে। তাহলে চলো এরপরে লেখক পরিচিতি পড়ে নেওয়া যাক। মোহাম্মদ নাসির আলী 1910 সালে ঢাকা জেলার বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি দৈনিক ইত্তেহাদ পত্রিকার শিশু বিভাগের পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নওরোজ কিতাবিস্তান নামক প্রকাশনা প্রতিষ্ঠানও গড়ে তোলেন। অর্থাৎ তার একটা প্রতিষ্ঠান ছিল যেটার নাম নওরোজ কিতাবিস্তান। গুরুত্বপূর্ণ এটা। তার উল্লেখযোগ্য গ্রন্থ মণিকণিকা, শাহিদিনের কাহিনী, ছোটদের ওমর ফারুক, বোকা বকাই, লেবু মামার সপ্তকাণ্ড।
শিশু সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেন। 1975 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। অর্থাৎ মোহাম্মদ নাসির আলীর জন্ম যেহেতু 1910 সালে, সুতরাং এটা এই যে গল্পটা লেখা হয়েছে এটার প্রেক্ষাপটও কিন্তু অনেক পুরাতন এবং একদম 18 শতাব্দীর 20 শতাব্দীর মাঝামাঝিতে কোনো একটা গ্রামের প্রেক্ষাপটে এই গল্পটা লেখা হয়েছে। শব্দার্থ টিকা দেখে নেই। প্রথমে দেয়া হয়েছে গড় হাজির। গড় হাজির মানে অনুপস্থিত। এখানে গড় একটা উপসর্গ, হাজির মানে হচ্ছে উপস্থিত হওয়া। হাজিরের সামনে যখন গড় উপসর্গটি বসে তখন এটা গড় হাজির হয়ে যায়, যেটার মানে দ্বারা অনুপস্থিত হওয়া। ফোর্থ ক্লাস, সেকালে ফোর্থ ক্লাস বলতে এখনকার সপ্তম শ্রেণীকে বোঝায়। যেহেতু এটা অনেক আগে, তো ওই সময়ের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই সময় হচ্ছে ফোর্থ ক্লাস হিসেবে মেনলি যারা ক্লাস 7-এ পড়তো বা ক্লাস 7কেই বুঝাতো। মৌলবী, ইসলাম ধর্ম সম্পর্কে অভিজ্ঞ মুসলিম পণ্ডিত। প্রমাদ, বিপক্ষের আশঙ্কা, বলা হয় না প্রমাদ গুণা, প্রমাদ গোনা একটা প্রবাদ রয়েছে, তো এই প্রমাদ গোনা বলতে বোঝানো হয় যে বিপদের আশঙ্কা। যখন কেউ বিপদের আশঙ্কা করে তখন বলা হয় যে প্রমাদ গোনা, প্রমাদ গুনছে, প্রমাদ গুনছি, এরকম। উৎপাত, উৎপাত মানে উপদ্রব। অবান্তর, অপ্রাসঙ্গিক, মূল প্রসঙ্গের বহির্ভূত। আমরা কথায় কথায় বলি না যে অবান্তর কথা বলো না, তো এই অবান্তর মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, অর্থাৎ যেটা তুমি কোনো কিছু নিয়ে কথা বলছো সেটার মাঝখানে, সেটার কনটেক্সটের বাইরে কোনো কিছু, সেটার বিষয়ের বাইরের কোনো কিছু, যেটা তোমার কথা বলার বিষয়ের সাথে প্রাসঙ্গিক না, এই ধরনের যে কথা রয়েছে তাকে বলা হবে অবান্তর। হোপলেস, হোপলেস হচ্ছে আশাহীন, নির্বোধ। ইংরেজি যে হোপলেস রয়েছে এই হোপলেসের বাংলা আশাহীন বা নির্বোধ। কাহাকা, কোথাকার, এটা হচ্ছে একটা উর্দু বলতে পারো বা হিন্দি শব্দ। কাহাকা, কোথাকার। তোমরা হিন্দিতে যারা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম দেখো, বিভিন্ন অনুষ্ঠান দেখো, সিনেমা দেখো, তারা এই শব্দটা দেখবে যে কাহাকা, কাহাকা বলা হয় যে বুদ্ধু কাহাকা, মানে বোকা কোথাকার। তো এই যে কাহাকা শব্দটা কোথাকার বলতে বোঝানো হয়েছে। ইবলিশ, ইবলিশ শয়তান, শয়তানের নাম ইবলিশ, তো এটা অনেকে গালি হিসেবেও দেওয়া হয় ইবলিশ হিসেবে, ইবলিশ দিয়ে। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ইংরেজি শব্দ ইন্টেলিজেন্ট, যেটার মানে হচ্ছে বুদ্ধিমান বা জ্ঞানী। দ্বিরুক্তি, দ্বিতীয়বার উক্ত, মানে কোনো কথা দ্বিতীয়বার বলা, এটাকে বলা হয় দ্বিরুক্তি করা। অর্থাৎ একবার বলার পরে কোনো কিছু কেউ না বুঝলে সেটা যখন জোর দিয়ে দ্বিতীয়বার বলা হয় সেটাকে বলা হয় দ্বিরুক্তি, অথবা যেটার মানে হচ্ছে দ্বিতীয়বার উক্ত, অর্থাৎ দ্বিতীয়বার বলা, দ্বিতীয় দফায় উল্লেখ করা, দ্বিতীয়বার বলা। জায়গির, বিনা খরচে কোনো পরিবারে থাকা খাওয়ার ব্যবস্থা করা, অর্থাৎ একটা পরিবার থাকবে কিন্তু এখানে কোনো খরচ দিতে হবে না, এটাকে বলা হতো জায়গির। হাফ ইয়ারলি, হাফ ইয়ারলিকে বলা হয় অর্ধবার্ষিক, ইংরেজি হাফ ইয়ারলি। তোমাদের অনেকের স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষার ব্যবস্থা রয়েছে, 6 মাস পরে যে পরীক্ষা হয় সেটাকে বলা হয় হাফ ইয়ারলি এক্সাম। টোপ, বড়শিতে গাঁথা মাছের খাদ্য। বড়শিতে এক ধরনের খাবার দিয়ে, হতে পারে রুটি বা এই টাইপের কোনো কিছু দিয়ে যখন মাছ ধরা হয় সেই খাবারটাকে মেনলি বলা হয় টোপ বা ফাঁদ, যেটার মাধ্যমে মাছ ধরা হয়। এটা হবে আস্তিন। আস্তিন, আস্তিন হচ্ছে কোট বা জামার হাতা, যে লম্বা ধরনের যে জামাগুলো রয়েছে বা আলখাল্লা রয়েছে বা কোট রয়েছে তার হাতাকে বলা হয় আস্তিন। বেদিশা, দিশাহারা, অর্থাৎ যার দিশা নাই সেটাকে বলা হচ্ছে বেদিশা। নিষ্কৃতি, নিষ্কৃতি অর্থাৎ মুক্তি বা অব্যাহতি, কোনো কিছু থেকে মুক্তি লাভ করা, এটাকে বলা হয় নিষ্কৃতি লাভ করা। গুলতি, মাটির ঢিল ছোড়ার ধনুক বিশেষ। ওই যে গুলতি ছোড়া না, ধনুকের মতো ছোট্ট, গ্রামে যারা থাকে, গ্রামের দিকে এখনো গুলতি রয়েছে, গুলতি দিয়ে ছোট ছেলেমেয়েরা গাছের বড়ই, তারপর হচ্ছে আম, এগুলো পেড়ে খায়। মাটির ঢিল ছোড়ার যে ধনুক তাকে বলা হয় গুলতি। মেটে, মাটি দ্বারা নির্মিত কোনো কিছু তাকে বলা হয় মেটে বা মৃৎ বলা হয়। মৃৎ হচ্ছে একদম শুদ্ধ বাংলায়, আর মেটে হচ্ছে চলিত যে ভাষা রয়েছে বা যেটা আমরা কথা বলি, কথা বলা মানে বলার যে কথা রয়েছে সেই ভাষা অনুযায়ী মেটে বা মাটি দ্বারা নির্মিত কোনো কিছুকে বলা হয় মেটে। উদর পিণ্ডি বুধর ঘাড়ে, একের দোষ অন্যর ঘাড়ে চাপানো। অনেক সময় হয় না যে ছোট ভাই দোষ করলে দেখা যায় বড় ভাইয়ের নামে বড় ভাই গালি খায় বা বড় ভাই হচ্ছে মার খায়, তখন এটাকে আমরা বলি যে উদর পিণ্ডি বুধর ঘাড়ে, অর্থাৎ দোষ করেছে একজন কিন্তু শাস্তি পায় আরেকজন। কাছারি ঘর, বিচারালয়, অফিস, বৈঠক ঘর। আগেরকার দিনে
আমরা যেটাকে এখন ড্রয়িং রুম বলি, তো তখনকার সময়ে গ্রামের দিকে বিশেষ করে যে ঘরে মানে ড্রয়িং রুমের কাজগুলো হতো আর কি, মানে মানুষজন বসতো, বৈঠকখানা বলা হতো, বসতো একসাথে গল্প করতো, আড্ডা দিত, তো কথাবার্তা বলতো, অফিসিয়াল কথাবার্তা বলতো, এই ধরনের যে একটা ঘর থাকতো, এই ধরনের ঘরটাকে বলা হতো কাছারি ঘর। দরখাস্ত, আবেদন বা আর্জি, কোনো কিছু আবেদন করার জন্য যে চিঠি লেখা হয় সেটাকে বলা হয় দরখাস্ত। দীক্ষা, উপদেশ বা শিক্ষা, সেটাকে আমরা বলি দীক্ষা। তো মূল পাঠে চলে যাই। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এখানে একজন মৌলবী রয়েছে, আর এখানে একটা কুমার টাইপের লোক রয়েছে, এবং এখানে অনেকগুলো হাড়ি রয়েছে, আর এখানে একটা দুষ্টু ছেলে পালাচ্ছে, হাতে হচ্ছে গুলতি আর এক হাতে বই। তাহলে চলো, এই ছবিটা দেখে অনেক ইন্টারেস্টিং লাগছে, এখন আমরা মেইন গল্পটা পড়ব। স্কুলে বারবার বরাবর বাংলা পড়ান সতুবাবু, অর্থাৎ সতীনাথ বোস। সতীনাথ বোস, যাকে ডাকা হয় সতুবাবু নামে। তো আগেকার দিনে এভাবে ছোট নামে মানুষকে ডাকা হতো, মানে পুরা নামটা, তার যে ভালো নামটা রয়েছে সেটা দেখা যেত যে অনেক ছোট করে ডাকা হতো। তো সতীনাথ বোস সতুবাবু একটা স্কুলে বাংলা পড়াতেন। তিনি সেদিন গড় হাজির, অর্থাৎ তিনি অনুপস্থিত। হেডমাস্টার মশাই তাই মৌলবী সাহেবকে ডেকে বললেন, সতুবাবু আজ আসেননি দেখছি। ফোর্থ ক্লাসে, এটা ফোর্থ ক্লাস হবে, ফোর্থ ক্লাসে আজকে বাংলার পিরিয়ডটা আপনি কোনো রকম চালিয়ে দিনকে, কেমন? অর্থাৎ যে হেডমাস্টার ছিলেন তিনি মৌলবী সাহেবকে বললেন, মৌলবী সাহেব অবশ্যই আরবি বা ফার্সি কোনো ভাষার টিচার হবেন, তাকে বললেন যে বাংলার আজকের ক্লাসটা আপনি নেন, ফোর্থ ক্লাসের অর্থাৎ ক্লাস 7-এর বাংলার ক্লাসটা আপনি নেন, সতুবাবু আজকে যেহেতু আসেননি। জি আচ্ছা বলে মৌলবী সাহেব রাজি হয়ে গেলেন। রাজি হলেন সত্যি, কিন্তু মনে মনে প্রমাদ গুনলেন, অর্থাৎ তিনি বিপদের আশঙ্কা করলেন। কেন বিপদের আশঙ্কা করলেন? একে তো পড়াতে হবে বাংলা, তাও আবার ফোর্থ ক্লাসে, অর্থাৎ দুষ্টের শিরোমণি লেবুদের ক্লাসে। লেবুদের ক্লাসে ক্লাস নিতে হবে, তাই তিনি প্রমাদ গুনলেন, অর্থাৎ তার বিপদের আশঙ্কা করছেন, অর্থাৎ তিনি লেবুকে নিয়ে বেশি ভীত সন্ত্রস্ত। মৌলবী সাহেব সরল গোবেচারা গোছের লোক। ধর্মপ্রাণ এই নিরীহ লোকটিকে স্কুলের শিক্ষক ছাত্র প্রায় সবাই ভক্তি শ্রদ্ধার চোখে দেখত, তাছাড়া একটু ভয়ও করত। ভয়ের কারণ স্বয়ং হেডমাস্টার মশাইও মৌলবী সাহেবকে সমীহ করে চলতেন। তো ওই সময় যেহেতু একটা ধর্মপ্রাণ একটা বিষয় ছিল, বা ধর্মান্ধতাও ছিল বলা যায়, তো তখন যারা মৌলবী গোছের লোক ছিলেন বা যারা ধর্মীয় বিভিন্ন বিষয়ের সাথে সংযুক্ত ছিলেন, তাদেরকে দেখা যেত মানুষজন একটু সমীহ করতো বা একটু সম্মান করতো, ভয়ও করতো। তো যেহেতু মৌলবী সাহেবকে হেডমাস্টারও সমীহ করতেন, যেহেতু তিনি একজন ধর্মীয় একটা বিষয়ের সাথে সংযুক্ত ব্যক্তি, তাই দেখা যেত যে মৌলবী সাহেবকে অন্যান্য সবাই মোটামুটি সমীহ করে চলতো বা ভক্তি শ্রদ্ধার চোখে দেখতো। অনেক কাজেই তিনি মৌলবী সাহেবের পরামর্শ নিতেন, অর্থাৎ তাকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি হিসেবে তিনি সমীহ করতেন, এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে তিনি মৌলবী সাহেবের পরামর্শ গ্রহণ করতেন। কিন্তু মৌলবী সাহেব নিজে মনে মনে ভয় করতেন লেবুকে, অর্থাৎ মৌলবী সাহেব ক্লাস 7-এর একটা ছেলে যে অনেক বেশি দুষ্টু, তার নাম লেবু, তাকে মৌলবী সাহেব নিজে মনে মনে ভয় করতেন। ফোর্থ ক্লাসে ফার্সি পড়াতে গিয়ে, এটা লেবু হবে, লেবুর নিত্য নতুন উৎপাতের জ্বালায় তিনি অস্থির থাকেন, তার উপর আজ আবার পড়াতে হবে বাংলা। অর্থাৎ তিনি যখন ফার্সি ক্লাস নেন তখনই লেবুর যে বাদরামোগুলো রয়েছে, দুষ্টমিগুলো রয়েছে, তার জন্য অনেক বেশি তিনি বিরক্ত থাকেন, উৎপাতের অস্থির থাকেন। আর আজকে নিতে হবে বাংলা, যেটা হয়তো তার বিষয়ের বাইরের একটা সাবজেক্ট। গোলমাল এড়ানোর জন্য তাই তিনি ক্লাসে ঢুকেই এক বুদ্ধি আটলেন। বললেন, আজকে ক্লাসে সংক্ষিপ্ত একটা রচনা লিখতে দিচ্ছি তোমাদের, মনে করো 500 করে টাকা দিলাম তোমাদের সবাইকে, সেই টাকা দিয়ে কে কি করবে লিখে দেখাও, কোনো রকম গোলমাল করবে না, আগেই বলে রাখছি। অর্থাৎ তিনি এসে, মানে আমাদের আগে যেটা হতো, আমরা যখন ছোট ছিলাম তখন প্রায়ই হচ্ছে টিচাররা যখন শেষের দিকের পিরিয়ডগুলো ক্লাস যেসব ছিল, দেখা যেত যে ইসলাম শিক্ষা ছিল, বাংলা ছিল, তো এই টাইপের যে সাবজেক্টগুলোর ক্লাস ছিল, দেখা যেত টিচাররা এসে দেখতো স্টুডেন্টরা ঝিমিয়ে পড়েছে, পড়াশোনার মুড নাই, তখন যেটা হতো যে মাঝে মাঝে হতো আর কি, বলতো যে টিচাররা বলতেন যে যাও এটা একটু করো, তোমরা হচ্ছে বইয়ের এই অংশ থেকে 5টা প্রশ্ন লিখে নিয়ে আসো, বা তোমরা ওই অমুক প্রশ্ন থেকে তোমরা একজন আরেকজনকে প্রশ্ন জিজ্ঞাসা করো, জাস্ট সময়টা কাটানোর জন্য, যেহেতু সবার পড়ার মুড নেই। তো মৌলবী সাহেব এখানে সেরকম একটি ট্রিক খাটালেন, সেরকম একটি বুদ্ধি করলেন। তিনি বললেন যে মনে করো যে তোমাদের কাছে 500 টাকা দিলাম, এবং তোমরা সেই টাকা দিয়ে কে কি করবে সেটা তোমরা লিখে দেখাও, এবং এর ফলে যেটা হবে যে সবাই চুপচাপ থাকবে, সবাই এটা নিয়ে চিন্তা করতে থাকবে। খাতা পেন্সিল নিয়ে রচনা লেখায় মনোযোগ দিল সবাই।
লেবু এক কোণ থেকে উঠে বলল, 500 করে প্রতিজনকে দিলে সে যে অনেক টাকার ব্যাপার স্যার, 2-5 হাজারেও ফুরাবে না। এত টাকা দিয়ে ফেলবেন স্যার, কিছু কমিয়ে দিলেই তো ভালো। অর্থাৎ সে ব্যঙ্গ করে বলছে যে 500 টাকা তো অনেক টাকা, এত টাকা দিয়ে কি করব আমরা। লেবুর এই অবান্তর উক্তিতে মৌলভী সাহেব মনে মনে রেগে গেলেন। বাইরে তা প্রকাশ না করে বললেন, যাকে বলে হোপলেস ছেলে তুমি হয়েছ তাই। অর্থাৎ তার প্রতি রেগে গিয়ে, লেবুর প্রতি রেগে গিয়ে তাকে বললেন যে তুমি হচ্ছে একটা হোপলেস ছেলে, অর্থাৎ তোমাকে নিয়ে আমার আশা করার কিছুই নাই। বললেই কি আর দেওয়া হলো? বললাম তো, মনে করে নাও 500 করে টাকা তোমরা পেলে। ওহো তাই বলুন, মনে করতে হবে 500 করে টাকা আপনি দিলেন। বেশ। বলে লেবু 1 মিনিটে কি যেন লিখে খাতা উল্টে রাখলো। মৌলভী সাহেবের তার দৃষ্টি এড়ালো না, অর্থাৎ সে 1 মিনিটের মধ্যেই তার লেখা শেষ করলো। ঘন্টা বাজবার আগেই সবার রচনা লেখা শেষ হলো। মৌলভী সাহেব খাতা দেখতে লাগলেন। কেউ লিখেছে টাকা পেয়ে ব্যবসা করবে, কেউ দান করবে। সাধারণত যেটা হতো, আমাদেরকে লিখতে দিত অনেক সময় যে বড় হয়ে কি হতে চাও, দেখা যেত গণহারে সবাই লিখেছে ডাক্তার হতে চাই, বা গণহারে সবাই লিখেছে শিক্ষক হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। তো এরকম কেউ লিখেছে ব্যবসা করবে, কেউ দান করবে, কেউ কেউ লিখেছে গায়ে ভুল করে দেবে, গরিব ছেলে মেয়েরা সেখানে বিনা বেতনে পড়বে। কিন্তু লেবু লিখেছে চমৎকার, 2-4 কথায় রচনা তার শেষ। লিখেছে কম টাকা হইলে বিশেষ চিন্তা ভাবনা করিয়া খরচ করিতাম, 500 টাকা পেলে নিশ্চিন্তে পায়ের উপর পা তুলিয়া বসিয়া খাইব। অর্থাৎ নর্মাল চিন্তা, যেখানে আমরা টাকা পেলে, অনেক টাকা পেলে কি করতাম, অবশ্যই কোনো কিছু না করে চেষ্টা করতাম যে ওই টাকা দিয়ে কোনো কিছু না করে দিনাতিপাত করতে। তো লেবু এরকম কিছুই একটা লিখেছিল। এবার আর মৌলভী সাহেব রাগ চেপে রাখতে পারলেন না, লেবুর কান টেনে দিয়ে বললেন, খাওয়াচ্ছি তোমাকে পায়ের উপর পা তুলে, এসব কি লিখেছো হোপলেস কাহাকা, অর্থাৎ তুমি হোপলেস কোথাকার, তুমি এটা কি লিখেছো। বলেই পিঠের উপর 2 ঘা বসাতে যাবেন, এমন সময় দফতরি এলো একটা নোটিশ নিয়ে। দফতরি অর্থাৎ যারা হচ্ছে পিয়ন থাকে স্কুলে, তারা। হেডমাস্টারের নোটিশ, টিফিনের ঘন্টা শুরু হলে 5 মিনিটের জন্য সবাইকে হাজির হতে হবে কমন রুমে। লেবুকে রেহাই দিয়ে মৌলভী সাহেব ছেলেদের নোটিশের মর্ম বুঝিয়ে দিলেন, অর্থাৎ দফতরি এসে লেবুকে বাঁচিয়ে দিল, নিজের অজান্তেই বাঁচিয়ে দিল। টিফিনের ঘন্টায় প্রায় সবাই এসে জড়ো হলো কমন রুমে। হেডমাস্টার মশাই বলতে লাগলেন, চণ্ডীতলা ঘোষেদের বাড়ির পাঠশালার বৃদ্ধ পণ্ডিত মশাই বামাপদ বাবুকে তোমরা সবাই জানো আশা করি। অর্থাৎ চণ্ডীতলা ঘোষেদের বাড়ির পাঠশালার বৃদ্ধ পণ্ডিত মশাই একজন ছিলেন, যার নাম ছিল বামাপদ বাবু। এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, গল্প পড়ার সময় এনজয় করে পড়বে, কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়বে যাতে নামগুলো, ক্যারেক্টারের নামগুলো একটু মনে থাকে। কারণ এমসিকিউতে অনেক সময় জিজ্ঞেস করে যে অমুক যে ঘোষেদের বাড়ির পাঠশালার বৃদ্ধ পণ্ডিত মশাই, তার নাম কি ছিল। তার নাম ছিল বামাপদ বাবু। তোমাদের অনেকেই তার ছাত্র, তার পাঠশালায় পড়ে এখানে এসেছো, কিন্তু বড়ই দুঃখের বিষয় তিনি তোমাদের নামে আজ গুরুতর অভিযোগ করে পাঠিয়েছেন। তোমরা নাকি তার ছাত্রদের অহেতুক ঠাট্টা বিদ্রুপ করো। তার নমুনাও তিনি পাঠিয়েছেন। পাঠশালার দেয়ালে কে যেন ছাত্রদের নামে খড়ি দিয়ে লিখে রেখেছে, বামা পণ্ডিতের পাঠশালা, বিদ্যে হয় না কাজকলা, 2 হাতে 2 কলম দিয়ে বসিয়ে রাখে গাছতলা। অর্থাৎ একটা অপমানজনক একটা কবিতা লিখে রেখেছে, যেখানে বলেছে যে বামা পণ্ডিতের যে পাঠশালা রয়েছে সেখানে পড়াশোনা কিচ্ছু হয় না, তারা জাস্ট 2 হাতে 2টা কলম দিয়ে ধরা দিয়ে বসায় রাখে। অর্থাৎ বামাপদ বাবুকে অপমান করে লেখা হয়েছে। অভিনব এই ছড়া শুনে ছাত্ররা মুচকি মুচকি হাসতে লাগলো। হেডমাস্টার আবার বললেন, আমার দৃঢ় ধারণা এই ছড়ার রচয়িতা তোমাদের ভিতরেই রয়েছে। কে সেই কবিবর? কবিবর অর্থাৎ এটা হচ্ছে কাউকে সম্মান দিয়ে যখন আগে কথা বলা হতো, তাকে হচ্ছে এই বর শব্দটা উচ্চারণ করা হতো তারপরে, যেমন কবিবর, রাজবর, এরকম। কবিবর তা স্বীকার, কে সেই কবিবর তা স্বীকার করলে কিছুই আমি বলবো না তাকে, শুধু ভবিষ্যতের জন্য সাবধান করে দেব। তা না হলে বুঝতেই পারছো অপরাধীকে বের করে কঠিন সাজার ব্যবস্থা করতেই হবে আমাকে। তিনি চুপ করলেন, সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। এমন সময় মাথা নিচু করে উঠে দাঁড়ালো লেবু। বলল, এই অন্যায় কাজ আমিই করেছি স্যার। অন্যায় বলে তখন বুঝতে পারিনি, অর্থাৎ লেবুর মধ্যে সেই সৎ সাহস ছিল, সে একটা দোষ করেছে, সে কিন্তু ইচ্ছা করেই করেছে, সেটা এমন না যে সে ভুল করে করেছে। এবং সেটা যখন জিজ্ঞেস করা হয় তখন সে স্বীকার করে। সাধারণত এটা কখনো হয় না, মানে খুব কম হয় যে কেউ যখন ইচ্ছা করে কোনো একটা দোষ করে, কোনো একটা অন্যায় করে, এবং তারপরে যখন জিজ্ঞেস করা হয় কাজটা কে করেছে, তখন কিন্তু সে স্বীকার করতে চায় না। যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে ঠিক আছে, কিন্তু লেবু বুঝতে পারেনি যে এটা একটা অন্যায় ছিল, এটাতে বামাপদ বাবুকে অপমান করা হয়। কার যে এ কাজ হেডমাস্টার মশাই আগেই তার কিছুটা আঁচ করে রেখেছিলেন। অনুমানটা তার সত্যিই হয়েছে দেখা গেল। এবার তিনি বললেন,
অন্যায় করেছো এবং তা স্বীকার করবার সৎ সাহস তোমার আছে দেখে এবার কিছুই বললাম না। গুরুজনদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা খুবই অন্যায়, বুঝতেই পারছো। কাজেই বলে রাখছি, ভবিষ্যতে যেন এই ধরনের অন্যায় তোমরা করেছো বলে শুনতে না পাই। আর হ্যাঁ, আরেকটা কাজ তোমাকে করতে হবে। কালকে স্কুলে আসবার পথে পণ্ডিত মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসতে হবে তোমাকে। পারবে তো? খুব পারবো স্যার। সে উত্তরও দিয়েছে যে খুব পারবো স্যার, অর্থাৎ তার মধ্যে এই ভয়টা নাই যে আমি তার নামে একটা ছড়া লিখেছি, আমি তার কাছে গিয়ে যখন মাফ চাবো সে তো চাইলে আমাকে শাস্তি দিতে পারে বা কথা শোনাতে পারে, বকা দিতে পারে। কিন্তু ক্লাস 7-এর একটা ছোট ছেলে, সে এটা কিন্তু মানে খুব উৎসাহের সাথেই বললো যে আমি মাফ চাইতেও পারবো। বেশ, থ্যাংক ইউ। তোমরা সবাই এবার টিফিনে যেতে পারো। টিফিনের পরে লেবু আমার সঙ্গে লাইব্রেরিতে দেখা করে যেও, বলে তিনি চলে গেলেন। একটু পরে লেবু এসে লাইব্রেরিতে ঢুকলে তিনি বললেন, কাল থেকে তুমি মৌলভী সাহেবের সঙ্গে স্কুলে আসবে, কখনো একলা আসবে না, বলা রইল। কথা বলার জন্যই তোমাকে আসতে বলেছিলাম। আচ্ছা, এবার তুমি যেতে পারো। লেবু চলে গেল, অর্থাৎ ওকে বললো যে মৌলভী সাহেবের সাথে যাতে যাওয়া আসা করে, অর্থাৎ যাওয়া আসার পথে যাতে ও কোনো দুষ্টুমি করতে না পারে, কোনো বাদরামি করতে না পারে। এই নতুন ব্যবস্থাটা কিন্তু মৌলভী সাহেবের মোটেই মন মতো হলো না। তিনি প্রকাশ্যেই বললেন, আমার ঘাড়ে আবার এই ইবলিশটাকে চাপালেন কেন হেডমাস্টার মশাই? মৌলভী সাহেব তো আগের থেকেই লেবুকে পছন্দ করতেন না। তারপর যখন বলা হয়েছে লেবুকে তার সাথে যাওয়া আসা করতে হবে, সে আরো বেশি বললেন, মানে অপছন্দ করে জিনিসটা, এবং বলে যে এই ইবলিশটাকে কেন আমার উপরে চাপালেন। হেডমাস্টার মশাই হেসে বললেন, ইবলিশ বলুন আর যাই বলুন, ছেলেটা কিন্তু ইন্টেলিজেন্ট। এই ধরনের ছেলেদের বলতে পারেন অ্যাবাভ অ্যাভারেজ। অ্যাবাভ অ্যাভারেজ মানে সাধারণের ওপরে, বা সবাই যেরকম হয় গড়পড়তা, সবার মধ্যে ক্লাস 7-এর অন্যান্য স্টুডেন্ট যারা রয়েছে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার থেকে একটু অন্যরকম, সাধারণের ব্যতিক্রম। সুযোগ পেলে সুপথে চালিত হলে এরাই একদিন মানুষের মতো মানুষ হয়। অর্থাৎ হেডমাস্টার বুঝতে পেরেছিলেন যে লেবু ছেলেটা দুরন্ত হলেও ও কিন্তু অসৎ নয় বা সে অন্যায়কারী নয়। ওকে যদি ঠিক পথে নিয়ে যাওয়া হয় তাহলে সে একদিন মানুষের মতো মানুষ হবে, অর্থাৎ অনেক ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। এরপর মৌলভী সাহেব আর দ্বিরুক্তি করা সঙ্গত মনে করলেন, অর্থাৎ সে এটা নিয়ে আর কোনো কথা বলা সঙ্গত মনে করলেন না। মৌলভী সাহেব ভিন্ন জেলার লোক, লেবুদের পাড়ায় কাজী বাড়িতে জায়গির থাকেন। এটা গুরুত্বপূর্ণ যে মৌলভী সাহেব কিন্তু লেবুদের যে পাড়া রয়েছিল সেই পাড়ায় থাকতেন না, তার বাড়ি অন্য জেলায়। লেবুদের পাড়ায় তিনি কাজী বাড়িতে জায়গির থাকতেন। জায়গির মানে জায়গা নিয়ে সেখানে বাস করতেন, কোনো টাকা পয়সা দিতে হতো না। এই ব্যবস্থার পর থেকে লেবুকে রোজই মৌলভী সাহেবের সঙ্গে স্কুলে আসতে হয়। পথে কারোর সঙ্গে দুষ্টুমি করার তেমন সুযোগ আর হয় না। কিছুদিন পরে স্কুলে শুরু হয়েছে হাফ ইয়ারলি পরীক্ষা। রুটিন মাফিক পরীক্ষার শেষের দিনে মৌলভী সাহেবের উপর ভার পড়েছে 4th ক্লাসে গার্ড দিতে পারাচ্ছে। পরীক্ষার গার্ড পড়েছে মৌলভী সাহেবের উপর, সবাইকে বাদ দিয়ে লেবুর উপর তার সতর্ক দৃষ্টি, কারণ সে জানে যে লেবু একটু দুরন্ত, সবার চেয়ে আলাদা। রাত দিন দুষ্টুমি আর বাদরামি করে ছেলেটি পরীক্ষায় কি করে ভালো নম্বর পায় সেই রহস্য তিনি ভেদ করবেন। নিয়মিত পড়াশোনা না করেও ভালো নম্বর পাবার সহজ পথ হলো পরীক্ষার সময় নকল করা। লেবু যা ছেলে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। অর্থাৎ মৌলভী সাহেব মনে করেন যে এই ছেলে পড়াশোনা করে না, সারা দিন রাত খালি দুষ্টুমি করে, এ কিভাবে এত ভালো রেজাল্ট করে? অবশ্যই মনে হয় সে নকল করে পাশ করে। আর চোখে কিছুক্ষণ লেবুর হাবভাব লক্ষ্য করে মৌলভী সাহেবের মনে হলো অনুমানটা তার যেন মিথ্যে নয়। লেবু কিছুক্ষণ পরপরই বুক পকেটটা বা হাত আঙ্গুল দিয়ে ফাঁক করে কি যেন দেখে নিচ্ছে, তারপর আবার লেখায় মন দিচ্ছে। অর্থাৎ সে পকেটের দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখছে, দেখে তারপর লেখায় মন দিচ্ছে। তাই মৌলভী সাহেব ভাবেন যে তার যে অনুমানটা এটা মনে হয় সত্যি, সে আসলেও নকল করে লেখে। ব্যাপারটা 2-1 বার দেখেই মৌলভী সাহেব লেবুর কাছে এসে হঠাৎ বললেন, দেখি তোমার জামার পকেটে কি আছে। লেবু আমতা আমতা করে বলল, ও কিছুই না স্যার। কিছুই না কিরকম দেখি? বলেই তিনি বুক পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বের করলেন সিগারেটের একটা প্যাকেট। আর যায় কোথায়? মৌলভী সাহেব বলে উঠলেন, ছেলের এই বিদ্যেও হয়েছে দেখছি, সাধে কি আর হোপলেস বলি? অর্থাৎ সে খুবই অবাক হয়ে গেল যে এতটুকু ছেলের কাছে সিগারেটের প্যাকেট কিভাবে। বলেই তিনি সিগারেটের প্যাকেটটা যেমনি খুলেছেন অমনি একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। হঠাৎ তিনি তিরিং করে লাফিয়ে উঠলেন। ব্যাপারটা হলো সিগারেটের খালি প্যাকেটটার ভেতর ছিল কয়েকটা আরশোলার বাচ্চা। স্কুল ছুটির পরই পুকুরে ছিপ ফেলে মৎস্য শিকারের আয়োজন করেছে লেবু আগে থেকেই। আরশোলাগুলো হলো বড়শির টোপ, অর্থাৎ বড়শির টোপে আরশোলা দিয়ে সে মাছ মারবে চিন্তা করেছিল, মাছ শিকার করবে। হঠাৎ মুক্তি পাওয়ার আশায় আনন্দে একটা আরশোলা গিয়ে আশ্রয় খুঁজতে লাগলো মৌলভী সাহেবের গলার কাছে দাড়ির নিচে।
সেটাকে কাবু করার আগেই 2-3টা ঢুকে পড়লো তার পাঞ্জাবির ঢোলা আস্তিনের ভেতর। শটান ভিতরে গিয়ে উঠল, অর্থাৎ আরশোলাগুলো ছাড়া পেয়ে বিভিন্ন বিভিন্ন হাত মানে যে মৌলবীর দাড়ি এবং আস্তিনের ভেতর দিয়ে সারা শরীরে ছড়িয়ে গেল। ভালো করে ব্যাপারটা বুঝবার আগে ঊর্ধ্ববাহু মৌলবী সাহেব তিরিং করে লাফিয়ে উঠলেন। বেদিশা হয়ে লাফাতে লাফাতে তিনি পড়লেন গিয়ে পাশের একটি ছেলের ডেস্কের উপর। ডেস্কের দোয়াত কলম সব উল্টে পড়লো গিয়ে ছেলেটার কোলে। মানে খুবই বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেল। কালি পরে জামা কাপড়, পরীক্ষার খাতা সব একাকার হয়ে গেল। মৌলবী সাহেবের সেদিকে খেয়াল করার ফুরসত নেই, তিনি তখনই কেবল লাফাচ্ছেন, অর্থাৎ তার জামার ভেতর তেলাপোকা ঢুকে যাওয়ায় তিনি লাফাতে থাকছিলেন। আসল ব্যাপার কিছুই বুঝতে না পেরে অবাক ছেলেরা হা করে চেয়ে আছে কলম তুলে। পাশের কামরা থেকে সত্যবাবু তাড়াতাড়ি ছুটে এলেন তাই রক্ষা। জামার নিচে হাত গলিয়ে অতি কষ্টে তিনি আরশোলাকটা বের করলেন। এতক্ষণ পর নিষ্কৃতি পেয়ে মৌলবী সাহেব হাফ ছেড়ে বাঁচলেন। বললেন, হোপলেস সত্যবাবু, একেবারেই হোপলেস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মৌলবী সাহেবের পছন্দের শব্দ হচ্ছে হোপলেস। পকেটে করে নিয়ে এসেছে কিনা তেলাপোকা, যত সব হোপলেস বেয়াদব। সত্যবাবু অতি কষ্টে হাসি চেপে বেরিয়ে গেলেন। ছুটির পর লেবুর ডাক পড়ল হেডমাস্টার মশাইয়ের ঘরে। তার পেছনে পেছনে গেল আর সব ছেলে। কোনো রকম ভূমিকা না করে লেবুকে হেডমাস্টার জিজ্ঞাসা করলেন, পকেটে করে ওগুলো এনেছিলে কেন? নিরুত্তর লেবু নতমুখে দাঁড়িয়ে রইল। তিনি আবার তাড়া দিয়ে উঠলেন, কি হে, কথার জবাব দিচ্ছ না যে? কিছুক্ষণ পর লেবু বলে উঠল, আমার তো কোনো দোষ নেই স্যার, উনিই তো ইচ্ছা করে আমার পকেট থেকে টেনে এগুলো বের করলেন। তা বুঝেছি, কিন্তু তুমি কেন ওগুলো পকেটে করে স্কুলে এনেছিলে? পুকুরে ছিপ ফেলবার কথাটা গোপন করে লেবু বলল, আরশোলা পুষবো বলে ধরে এনেছিলাম স্যার। লেবুর কথা শুনে সবাই একযোগে হেসে উঠল, কারণ আরশোলা তো পোষার কোনো জিনিস না। সে আসল কথা লুকিয়ে বলল যে সে আরশোলাকে পুষতে চায়, এর জন্য সে আরশোলা নিয়ে এসেছিল পকেটে করে। হেডমাস্টার বললেন, দুনিয়ার আর কোনো জিনিস পেলে না পুষতে, তাই আরশোলা পুষতে স্বাদ হয়েছে। তোমাকে আমি আরশোলা পোষাচ্ছি, ঘরের ওই কোণে আরশোলা আছে, যাও ওখানে দেয়াল মুখো দাঁড়িয়ে থাকো গে। 8 ঘন্টা পর তোমার ছুটি। অর্থাৎ ওকে শাস্তি দিল যে দেয়ালের এক পাশে গিয়ে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। মিনিট 5 পর মৌলবী সাহেব ছাতা হাতে বেরিয়ে যাচ্ছিলেন, তাই দেখে লেবুর মাথায় চট করে একটা বুদ্ধি এসে গেল। হেডমাস্টারকে সে বলল, স্যার এখন রোজ স্কুলে আসবার সময় মৌলবী সাহেবের সঙ্গে আসি? হ্যাঁ, তা তো আমার জানাই রয়েছে, কিন্তু যাবার সময়। লেবু কি বলতে চাইছে হেডমাস্টার মশাই তা সহজেই বুঝে ফেললেন। অন্যদিকে মুখ ফিরিয়ে অতি কষ্টে হাসি চেপে তিনি বলে উঠলেন, বুঝেছি, আর বলতে হবে না। স্কুলে আসার সময় পাহারাধীনে এলে যাবার সময় সে ব্যবস্থা হবে না কেন, এই তো বলতে চাইছো? যুক্তি যে তোমার অকাট্য তা মানতেই হবে, যাও, কিন্তু পথে দুষ্টুমি করো না। অর্থাৎ লেবু মৌলভী সাহেবের সাথেই মানে স্কুল শেষে একসাথে বের হতে চাচ্ছিল। আর তাছাড়া মৌলভী সাহেবকে, যাকে সবাই আমরা মান্যগণ্য করি, তাকে বিরক্ত করতে যেও না। তাই হেডমাস্টার তাকে সাবধান করে দিল যাতে সে মৌলভী সাহেবকে বিরক্ত না করে এবং সে ভদ্রভাবে চলাফেরা করে। আচ্ছা স্যার। হেডমাস্টারের কথায় সায় দিয়ে লেবু বেরিয়ে গেল, কিন্তু যেতে যেতে ভাবতে লাগলো, মানুষ নিজে যা মনে করে সবসময় তা ঘটে কি? অঘটন তো কারো ইচ্ছা অনিচ্ছায় ঘটে না। আজকের ব্যাপারটা কি লেবুর ইচ্ছায় ঘটেছে? লেবু কি চেয়েছিল মৌলভী সাহেব তাকে সন্দেহ করবেন আর পকেট থেকে আরশোলার বাক্সটা টেনে বের করবেন? অথবা তিনি কি মনে করেছিলেন ওটা খুলেই এমন বিপদ ঘটবে? লেবুদের বাড়ি থেকে স্কুলে যেতে একটা ছোট খাল পার হতে হয়। খাল পেরিয়েই কুমোরপাড়া। পাড়াটার গা ঘেঁষে চলে গেছে পায়ে চলা সরু পথ। সময় বাঁচানোর জন্য সোজা পথে যেতে হলে এটাই সেই পথ। মৌলভী সাহেবের সঙ্গে এ পথেই সেদিন লেবু যাচ্ছিল স্কুলে। যেতে যেতে তার চোখ পড়লো একটা কাঠবিড়ালি, অর্থাৎ কাঠবিড়ালি একটা সে দেখতে পেল। কাঠবিড়ালিটা মাটি থেকে খুঁটে খুঁটে কি যেন মুখে দিচ্ছিল। লেবুর জন্য সুবর্ণ সুযোগ। মুহূর্তেই সে স্থান কাল পাত্র ভুলে গেল। পকেট হাতড়ে দেখলো রবারের ছোট গুলতিটা ঠিকই আছে। মাটির তৈরি গুলিও রয়েছে 2-3টা, অর্থাৎ সে মাটির তৈরি গুলি এবং রবারের তৈরি গুলতি নিয়ে এখন সে কাঠবিড়ালির দিকে ছুড়বে চিন্তা করলো। কাঠবিড়ালি শিকারের এমন সুযোগ হেলায় হারানো যায় না। মৌলভী সাহেবের দৃষ্টি এড়িয়ে এক মুহূর্তে সে তার গুলতিটার সদ্ব্যবহার করে ফেললো, অর্থাৎ সে গুলতি ছুঁড়েই ফেললো। আম গাছটার ঠিক পাশেই স্তূপ আকারে সাজানো হয়েছে কুমোরদের অনেকগুলো মেটে হাঁড়ি পাতিল, মানে মাটির হাঁড়ি পাতিল। বেচারা লেবুকে হতাশ করে দুষ্টু কাঠবিড়ালি তিরিং করে লাফিয়ে উঠল গিয়ে আম গাছের ডগায়। এদিকে লেবুর লক্ষ্যভ্রষ্ট গুলিটা লাগলো গিয়ে একটি হাঁড়ির গায়ে। গাছের নিচে সেই হাঁড়িটা যেই ভেঙেছে অমনি
স্তূপের উপর থেকে গড়িয়ে পড়লো আরও 15-20টা হাঁড়ি পাতিল, মানে স্তূপ করে রাখা ছিল একটার ওপর অনেকগুলো। কাঠবিড়ালি ছুটে পালায় এবং তার যে গুলিটা রয়েছিল সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে দেখা যায় যে মানে লক্ষ্য পরিবর্তন করে একটা মাটির হাঁড়িতে গিয়ে লাগে এবং ওইটা ভেঙে যাওয়ায় ওর উপরে যে 15-20টা হাঁড়ি ছিল সেগুলো সব হুড়মুড় করে ভেঙে পড়া শুরু করলো। পলকে প্রলয়কাণ্ড ঘটে গেল, আওয়াজ হলো যেন একটা বোমা ফাটলোই মাত্র। কিসে কি হলো মৌলভী সাহেব কিছুই বুঝতে পারলেন না। পেছনে চেয়ে দেখলেন লেবু ততক্ষণে হাওয়া, মানে লেবু ততক্ষণে দৌড়ে পালিয়েছে। কুমোর বাড়ি থেকে চিৎকার করে ছুটে এলো আধপাগলা গোছের একটা লোক, অর্থাৎ তার মানে হাঁড়িগুলো মূলত কুমোর বাড়ির হাঁড়ি ছিল, অর্থাৎ কুমোররা সে হাঁড়িগুলো হচ্ছে ওখানে রেখেছিল। তো সেখান থেকে একটা লোক আসলো, এসে সামনেই গেল মৌলভী সাহেবকে, মানে সামনেই পেলো মৌলভী সাহেবকে। হাঁড়ি ফাটার শব্দে হতভম্ব হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। লোকটা এসেই তার লম্বা কর্তার খুঁট টেনে ধরলো, বললো চাইয়া দেখবার লাগছেন কি, দাম না দিলে যাইতে দিব না। অর্থাৎ তিনি যখন সামনে মৌলভী সাহেবকে দেন সে মনে করেন যে মৌলভী সাহেবের কারণে ভেঙে গেছেন, তখন তিনি মৌলভী সাহেবকে ধরে বসেন যে দাম না দিলে যাইতে দিবে না। মৌলভী সাহেব আরো হতভম্ব, তিনিও রেগে বলে উঠলেন, কাপড় ছেড়ে কথা বলো বেয়াদব কাহাকা, তোমার হাড়িকে আমি ফাটিয়েছি যে দাম দেব? কিন্তু কার যুক্তি কে শোনে? আধপাগলা লোকটা নাছরবান্দা বলে উঠলো, একটা ছেলেরে লইয়া রোজ রোজ আপনি স্কুলে যায়েন না, এখান দিয়া সেই ছেলেটার এই কাম, সেই তো পাছের ধনে দৌড় মারছে দেখছি সব। অর্থাৎ লেবুর কথা বলছিল যে লেবুকে নিয়ে প্রত্যেকদিন যাওয়া আসা করে, লেবু যে পেছন দিয়ে দৌড় মেরেছে এটা ওই লোকটা দেখেছে, তাই এখন মৌলভী সাহেবকে দাম দিতে হবে বলছে। পেছনের একটা বাড়ির আড়াল থেকে উকি দিয়ে লেবু সব দেখছিল, একেই বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে। অর্থাৎ দোষ করেছে একজন কিন্তু শাস্তি পেতে হচ্ছে আরেকজনকে। অবশেষে মৌলভী সাহেব অতগুলো হাড়ির দাম নগদ দিতে না পেরে হাতের ছাতাটা বাঁধা রাখলেন। ছাতা বাঁধা রেখে স্কুলের পথ ধরলেন। বললেন 2 দিন পর মাইনে পেলে ছাতাটা ছাড়িয়ে নেবেন। অর্থাৎ সে ছাতাটা বন্ধক রাখলেন আর কি, ছাতাটা দিয়ে বললেন যে যখন তিনি টাকা পাবেন, বেতন পাবেন, তখন তিনি 2 দিন পর এসে ছাতাটা ছাড়িয়ে নিয়ে যাবেন টাকা দিয়ে। শীত গ্রীষ্ম বর্ষা সকল ঋতুতে মৌলভী সাহেবের হাতে থাকতো এই একটা ছাতা। কাঁধে হলদে সুতোর বুটো তলা বড় একখানা রুমাল, অর্থাৎ তার সাথে 2টা জিনিস থাকতো সবসময়, একটা হচ্ছে ওই ছাতাটা এবং কাঁধে হলদে সুতোর বুটো তোলা বড় একটা রুমাল থাকতো, প্রয়োজনের সময় যা ব্যবহৃত হতো জায়নামাজ হিসেবে, এবং সেই রুমালটাকে তিনি জায়নামাজ হিসেবে ব্যবহার করতেন। বলতে গেলে এই দুটো বস্তু ছিল তার নিত্যসঙ্গী। আজই প্রথম দেখা গেল স্কুলের পথে মৌলভী সাহেবের কাঁধে রুমালখানা আছে কিন্তু হাতে ছাতাটি নেই, যেটা অনেক বেশি বিষয়টা কষ্টকর। আর মৌলভীর সাথে সবসময় এই 2টা জিনিস থাকে। এদিকে ভিন্ন পথে এসে লেবু কিন্তু চুপচাপ বসেছিল তার ক্লাসে, বসে বসে মুহূর্ত গুনছিল কোন সময় তার ডাক পড়বে হেডমাস্টারের কামরায়। অর্থাৎ সে ভেবেছিল যে মৌলভী সাহেব এসে সব বলে দিবে হেডমাস্টারকে এবং হেডমাস্টার তাকে ডেকে শাস্তি দেবে, কিন্তু কি আশ্চর্য, ডাক পড়লো না। ফার্সি পড়াতে ক্লাসে এসে মৌলভী সাহেব নিজেও কিছু বললেন না। স্বাভাবিক কারণেই তাকে আজ বড় বিমর্ষ দেখাচ্ছিল, অর্থাৎ মৌলভী সাহেবের যে ছাতা বন্ধক গেল এর জন্য তার মন খারাপ ছিল, বিমর্ষ দেখাচ্ছিল এবং সে কিছুই বললেন না এটা নিয়ে। লেবুর মনটা হঠাৎ ভরে গেল মৌলভী সাহেবের প্রতি সহানুভূতিতে, অর্থাৎ তার প্রতি সহানুভূতিতে লেবুর অনেক কষ্ট হতে লাগলো। অনুতাপও কম হলো না তার, অনুতাপও হলো এবং সহানুভূতিও হলো। বাড়ি গিয়েও সে মনে শান্তি পেল না। পরের দিন স্কুলে যাওয়ার সময় হয়েছে, লেবুর পা নড়ছে না আজ কাজীবাড়ি গিয়ে মৌলভী সাহেবের সামনে দাঁড়াতে। তবু 1 পা 2 পা করে নিতান্ত অপরাধীর মতো সে এগিয়ে গেল, কাজীবাড়ি গেল যেখানে মৌলভী সাহেব থাকেন। অপরাধীর মতোই সে কাজ ছাড়ি ঘরের বাইরে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে শুনতে লাগলো বুড়ো কাজী সাহেবের সঙ্গে কথা বলছেন মৌলভী সাহেব। কার সঙ্গে? বুড়ো কাজী সাহেবের সঙ্গে। গুরুত্বপূর্ণ যে কার সাথে কে কথা বলছে, কোথায় কার সাথে দেখা হলো, এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ। বলছেন মাস্টারি কাজ আর ভালো লাগছে না, এর চেয়ে গায়ে গিয়ে চাষবাস করাও ভালো। কাল বাড়িতে চিঠি পেলাম, ছেলেপিলেরা ভুগছে অসুখ বিসুখে। তার উপর আবার বিপদ দেখুন, বাপ দাদার আমলের সামান্য একটু জোত জমি ছিল তাও নিলামে উঠতে চলেছে বাকি খাজনার দায়। অর্থাৎ তার মাস্টারি করে তার ভালো লাগছে না, এখন সে বাড়ি তার জেলায় চলে যেতে চায় এবং সেখানে সে গিয়ে চাষবাস করে থাকতে চায়, যেহেতু তার ছেলেমেয়েরা বিভিন্ন রকম অসুখ বিসুখে ভুগছে। আবার তার উপর বিপদ হচ্ছে যে বাপদাদার আমলের যেটুকু তাদের জোত জমি ছিল তাও নিলামে উঠতে চলেছে, কারণ খাজনা ঠিকমতো দেওয়া হয়নি। ওই সময়ে খাজনা না দিতে পারলে তখন যে জমিগুলো থাকতো, যেটার জন্য খাজনা দেওয়া হয়নি বা দিতে পারেনি, সেই জমিগুলো তখন নিলামে উঠত, অর্থাৎ সেগুলোর
সেগুলো নিয়ে নিত, গ্রহণ করে নিত। এই চাকরি করে দূরে থেকে আর কতদিন সামলাবো, অর্থাৎ সে বাড়ি ফিরে যেতে চায়। বলতে বলতে বাইরে এসে দেখলেন লেবু দাঁড়িয়ে আছে। তাকে বললেন, আজ আর স্কুলে যাব না লেবু, মনটা তেমন ভালো নেই, এই দরখাস্তটা দিও হেডমাস্টার মশাইকে। হঠাৎ লেবু বলে উঠলো, আমাকে মাফ করুন স্যার, আমি আর দুষ্টুমি করব না। মৌলভী সাহেব লেবুকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। না লেবু, তুমি তো ইচ্ছা করে কোনো অন্যায় করনি, সবই ঘটনাচক্রে ঘটে গেছে। তোমরা ভালো হবে, মানুষ হবে, এই তো আমাদের কামনা। লেবু যেন মৌলভী সাহেবের কাছ থেকে সেদিন এক নতুন দীক্ষা গ্রহণ করলো। এই যে একটা নতুন দীক্ষার কথা বলা হয়েছে, এই শেষের এই দীক্ষাটাই মূলত পুরা গল্পটার নামকরণের সার্থকতা দিয়ে দিয়েছে। যে শেষে এসে আমরা দেখতে পেলাম যে লেবু মৌলভী সাহেবের কাছ থেকে একটা নতুন শিক্ষা পেল, যে ভুল করে কিন্তু মানুষ কখনো ক্ষমা চাইলে কখনো সে ছোট হয় না, বরং ক্ষমা মানুষকে আরো বড় করে তোলে, তার ভুল স্বীকার করতে অনেক বেশি তাকে সাহায্য করে। তার তার তাছাড়াও লেবু মৌলবীর প্রতি যে সহানুভূতি দেখিয়েছিল, এটাও একটা অনেক বড় শিক্ষা, যে কেউ ভুল করলে সেটার জন্য ক্ষমা চাইলে কিন্তু কেউ কখনো ছোট হয়ে যায় না। এটাও একটা অনেক বড় শিক্ষা ছিল। এই ছিল পুরো ক্লাসটা এবং পুরো গল্পটা পড়ে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর গল্পটা থেকে যে ইনফরমেশনগুলো ছিল, যে তথ্যগুলো ছিল বিভিন্ন জায়গায়, যে কার সাথে দেখা হচ্ছে এবং কি নাম, কোন ব্যক্তির কি নাম, এই ব্যাপারগুলো একটু নোট করে পড়ার চেষ্টা করবে। আর তাছাড়া যখন তোমরা আনন্দ পাঠের গল্পগুলো পড়বে তখন আনন্দ নিয়ে পড়বে, মজা নিয়ে পড়বে এবং কৌতূহল নিয়ে পড়বে। যে এই আনন্দ পাঠের গল্পগুলো কিন্তু দেয়াই হয় মূলত তোমাদের বই পড়ার অভ্যাস করে তোলার জন্য, সাহিত্যের প্রতি ভালোবাসা করে তোলার জন্য। তো এই বইগুলো শুধুমাত্র পরীক্ষার জন্য না পড়ে নিজেদের আনন্দ লাভের জন্য পড়বে। তাছাড়া ছোট ছোট যে ইনফরমেশনগুলো রয়েছে, নতুন নতুন যে শব্দগুলো শিখছো, এগুলো একটু খাতায় লিখে পড়ার চেষ্টা করবে। তো তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আবার কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।